আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। যে জিনিসগুলো নিয়ে কথা বলা, আসলে বাংলাদেশ যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি আপনি সবাই সাপোর্ট করছিলাম, বাট প্রতিটা মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সাপোর্ট করে গেছি। এটা করা আমাদের জায়েজ ছিল, যা জরুরিকতা ছিল না, সেজন্য সাপোর্ট করা ছিল, এটা করছি। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে জিনিসটা এখন বর্তমানে আমরা দেখতেছি, জাস্ট এটা একটা কিন্তু তাদের পুরোটা একটা চাল ছিল যে পুরো জাতিটাকে তারা বোকা বানিয়ে দিয়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সেরা নিজেরাই সরকার বনিয়ে গেছে। দেখেন, এদের কারোই পলিটিক্যাল নলেজ নাই। যারা এই সরকারের যারা এই বর্তমান উপদেষ্টাতে আছে, কারোই পলিটিক্যাল নলেজ নেই। একটা জিনিস মনে রাখবেন, পলিটিক্যাল নলেজের একটা বিষয় আছে। রাজনীতি এমন একটা জিনিস, আপনি রাজনীতি না বুঝে রাজনীতি করতে পারেন না। বহির্বিশ্বের সাথে আপনাকে রাজনীতি করার মতো জ্ঞান থাকতে হবে। তো এই যে পলিটিক্যাল নলেজ না থাকার কারণে তারা পলিটিক্যাল নলেজ না রেখেও আজকে গভর্নমেন্টের বৈশা যায়। দেশটার পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়াইছে, কেউ নিরাপদ না, কারো নিরাপত্তা আপনি দেখেন কোনো সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছে না, কাউকে নিরাপত্তা দিতে পারতেছে না। একটা জিনিস হচ্ছে সেফটি, বাট মানুষের যেটা কথা আছে না, সুখে থাকতে বুতে কিলে, আমাদেরকে ঠিকই সুখে থাকতে বুতে কিলাইছিল। হ্যাঁ, জাস্ট একটা সরকার, যে কোনো সরকারই আপনার ক্ষমতা থাকলে ভালো খারাপ দুটো জিনিসই থাকবে। সরকার যখন ক্ষমতা থাকবে তার ভালো দিক থাকবে, তার খারাপের দিক থাকবে। আজ এতগুলো মায়ের বুক খালি করে দেয় তারা সরকার বাইনে গেল, আর হাজার হাজার শত শত মায়ের বুক খালি হয়ে গেল। কিন্তু আজকে আমার এই প্রশ্নটা এখন আমার নিজের কাছে নিজেকে প্রশ্ন থাকতেছে, কেন আমি এদেরকে সাপোর্ট করছি, কেন আমরা এদেরকে সাপোর্ট করলাম। কারণ সাপোর্ট করার পরে যখন আমি যেটা বুঝতে পারতেছি, যখন আমি যেটা বুঝতেছি যে সাপোর্ট করার পরের বিষয়টা আমি বুঝতে পারলাম, তারা যদি দীর্ঘ 15 দিন এই একটা আন্দোলন সাকসেস করার পরে সরকার হতে পারে, গভর্নমেন্টের একটা উপদেষ্টা হতে পারে 15 দিন আন্দোলন করার কারণে, তাহলে আপনি আমাকে এটা আগে বুঝান, এটা আগে বলেন, যারা দীর্ঘত 9টা মাস দেশের জন্য জীবন দিল, দেশের জন্য যুদ্ধ করলো, একটা পরাধীন দেশ থেকে স্বাধীন দেশ দিয়ে গেল, তাহলে তারা কেন দেশের কোটা সিস্টেমে থাকতে পারে না? এটা আমাকে একটু বোঝান। আপনারাই বলবেন, এখন বিবেক রে খাটান, বিবেক নিজে খাটান। আসলে মীর জাফর যদি এখন বেঁচে থাকতো না, মীর জাফর এখন বেঁচে থাকলে মীর জাফর বলতো, আমি কি মীর জাফর ছিলাম, আমার তো বড় মীর জাফর এরা। মনে রাখবেন, মীর জাফর স্বয়ং নিজেই বলতো যে আমি কি মীর জাফর ছিলাম, আমার চেয়ে বড় মীর জাফর এরা। কারণ দেখেন, যদি মীর জাফর না হতো, এতগুলো শহীদের ভাইয়ের রক্ত না শুকাতে তারা গভর্নমেন্টের দেশে যোগ্য ব্যক্তির কোনো অভাব নাই, যোগ্য ব্যক্তি ছিল। আপনারা বসাবার মতো ক্ষমতা যোগ্য ব্যক্তি লোক ছিল, কাদেরকে বসাইছেন? একজন, হ্যাঁ, ডক্টর ইউনূস, উনি খুবই ট্যালেন্টেড একজন মানুষ, কারণ আমরা এটা শিকার যাবো। ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনাকে মনে করেন আমার ভাই একজন আছেন, উনি নিজেও বলছেন যে জার্মানির মানুষরা বলে যে বাংলাদেশ এখন যোগ্য একজন ব্যক্তি পাইছে মূল উপদেষ্টা হিসেবে। কিন্তু বাকি যারা আছেন তাদের তো কারোই রাজনৈতিক বা পলিটিক্যাল জ্ঞানই নেই। এখন তো আমার ভয় হচ্ছে না জানি সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে বাংলাদেশের, ওই দ্বীপটা না জানি আমেরিকার হাতে দিয়ে দেয় নাকি। এটা আমার প্রচণ্ড ভয় হচ্ছে। আজ আমি রাজনৈতিক নিয়ে বিষয় নিয়ে কথা বলতেছি, পলিটিক্যাল এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের এখন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলাটা এখন জরুরি দাঁড়াইছে। আমরা তো আগেই ভালো ছিলাম। ফেসবুকে শুনি দর কমছে, পেঁয়াজের দর কমছে, সবজির দর কমছে, আনাজ তরকারির দর কমে, মূল বাজারে গেলে তার দর কমে নাই, আরও বাড়ছে। মূল বাজারে যাওয়ার পরে দেখা যায় সেটা আরও বাড়ছে, আর দ্বিগুণ হয়েছে। তাহলে এই যে জিনিস, এই যে মানুষ হাহাকারের ভিতরে দিয়া আপনারা রাজনীতিক পলিটিক্যাল এখন মানুষ বুঝবে। দেখুন, এখন কিছু গরিব বা আমার মতো আপনার মতো খেটে খাওয়া দিন মজুরি যারা আছেন, তাদের ফ্যামিলিগত কিছু ক্রাইসিস আছে, যেটা মেনে নিতে হবে আমাদের। এখন তারা বুঝবে যে আসলে সরকার তাদের জন্য কী ছিল, আওয়ামী লীগ সরকার তাদের জন্য কী ছিল। বিগত সরকাররাও আসে গেছেন। আপনি আজ আওয়ামী লীগের হিস্টোরি বলি, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আসলে পুরা পিছুর হিস্টোরিটা টেনে আনা হয়। 1975 থেকে 1996 তাক আওয়ামী লীগের নিশানাই ছিল না বাংলাদেশে। রাজনীতিক একটা দল ছিল, কিন্তু গভর্নমেন্টের ক্ষমতায় তারা দল ছিলই না। 96তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 5 বছর 5 বছর ক্ষমতা থাকে। দেশের উন্নয়ন 5 বছরে কোনো রকমই সম্ভব না, কোনো সরকারের ব্যাপারে 5 বছর উন্নয়ন করা সম্ভব ছিল না। আর একটা নতুন দল, কারণ 96 থেকে 75 থেকে 96 কত বছর টানা 20টা বছরের মতো তারা ক্ষমতায় ছিল না। এই যে একটা জিনিস ছিল তাদের ভিতরে, হাহাকার ছিল। এই ক্ষমতা না থাকার পর দেশের কোনো কাজে এটা দেশের পরিস্থিতিতে ছিল না। 96তে ক্ষমতা আসার পর আবার 2001-এ আবার 2000 সনে বিএনপি ক্ষমতা আসে। 2001 থেকে 2005 বিএনপি ক্ষমতা চলে। বিএনপি ক্ষমতা আসার পরে দেশের পরিস্থিতি হাহাকারই ছিল।
দেশ এতটা বছর তো অন্যায় ছিল। তাহলে আপনি 96-এর 5 বছর বাদ দিলে, তাহলে আপনি দেখেন 96-এর 5 বছর বাদ দেন, 75 থেকে 96, 20 বছর, ওখান থেকে 5 বছর, 25টা বছর সরকার বাংলাদেশটাকে চালাইছে অন্য সরকাররা। দেশের কি উন্নয়ন হয়েছে তাদের দ্বারা? কোনো উন্নয়নে দেখছেন আপনারা? অগ্রযাত্রা দেখছেন? দেখেন নাই। 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশের একটা উন্নয়ন ছিল, অগ্রযাত্রা ছিল, জোয়ার ছিল, সেটা হয়েছে। এবং 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সেই উন্নয়নটা টানা অব্যাহত উন্নয়ন হয়েছে। আপনি আওয়ামী লীগের উন্নয়ন সম্পর্কে বলবেন, ঢাকাতে আমরা তখন যখন ছোটো ছিলাম, 2009 আমি ক্লাস 5-এ পড়তাম, 2009 থেকে, তখন 2010 আমি ঢাকা গেছিলাম। আমি যখন ঢাকা 2010 আমার ভাইয়ের বিদেশে যেতে যাই, তখন কিন্তু ঢাকা শহরের কী অবস্থা ছিল সেটা আমি দেখছি। আমি ছোটোবেলা থেকে দেখছি, 2009-এ দেখছি। সেই ঢাকা শহরটাকে কই থেকে কই নিয়ে আসা, মেট্রো রেল তৈরি করা, ফ্লাইওভার তৈরি করা, তারপরে আপনার 4 লেনের রেল রাস্তা তৈরি করা, তারপরে হচ্ছে আপনার 11 এক্সপ্রেস তৈরি করা। এরপরে দেখেন, তারপরে সবচেয়ে বড় চমকের বিষয় হচ্ছে আপনার মেট্রো রেলগুলো। দেখেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশ একটা দেশ, এমন একটা দেশ যেখানে এত বড় ধরনের কাজ হবে, মেট্রো রেলের মতো কাজ হবে, সেটা কল্পনার বাইরেই ছিল বাংলাদেশের জন্য, কল্পনার বাইরে। আপনি আমার কথাটা পুরো যদি মন দিয়ে শুনেন বা বুঝতে পারবেন যে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের জন্য, এই যে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, এদের জন্য ইজি। এরা যদি বলে যে একটা মেট্রো রেল, এরা যদি বলে মেট্রো রেল মানে নতুন কোনো প্রযুক্তি আসছে উন্নয়নের জন্য, যদি এরা করতে চায়, তাহলে তাদের জন্য ইজি, তারা করতে পারবে। তাদের কাছে এই এবিলিটি আছে, এত পরিমাণ টাকা তাদের কাছে আছে। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ, এত বড় রিস্ক নেওয়া, এটা সব সরকারের জন্য সম্ভব না ভাই, মেনে নিতে হবে। আওয়ামী লীগ দেখে সম্ভব হয়েছে, শেখ হাসিনা বলছে সম্ভব হয়েছে, কারণ এটা শেখ পরিবারের মেয়ে, এটা মনে রাখতে হবে। শেখ পরিবারের মেয়ে ছিল উনি, কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটা স্বাধীন দেশ দিয়ে গেছে পাকিস্তান থেকে। তাও বুঝতে হবে, পাকিস্তান তখন একটা ক্ষমতাধর দেশ ছিলেন, তাদের মিলিটারিরা খুব ভালো ছিল। সেই দেশ থেকে তো আমাদেরকে চিনিয়ে না মুজিবুর রহমান একটা দেশ দিয়েছেন, তাহলে বুঝতে হবে সেটা কোথায় থেকে। সেই ঘরের মেয়ে কিন্তু উনি পারবে, যে কোনো জিনিস করতে পারে, উনি রিস্ক নিতে পারে, সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে। আসেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিশ্বব্যাপী 56টা কি 57টা দেশে স্যাটেলাইট আছে, তার মধ্যে বাংলাদেশও সে জায়গায় নাম করছে। স্যাটেলাইট আজকে যারা প্রযুক্তিগত নিয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়েকে, মানে শেখ হাসিনা সরকারকে, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উচ্ছেদ করছেন, এই প্রযুক্তিটা কে আনছে বাংলাদেশে? কার মাধ্যমে প্রযুক্তিটা তো উন্নয়ন হয়েছে? আজকে যারা ফেসবুকে বসে বসে টাকা কামাইতেছেন, ফ্রিল্যান্সিংয়ে কোটি কোটি টাকা বসে বসে কামাইতেছেন, এটা কার অবদান? কার অবদান আপনি জানেন? এটাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের অবদান। পদ্মা সেতু, যে উত্তরবঙ্গেতে মানুষ যেতে হলে হাজার হাজার প্রত্যেকটা বছর শুনতে হতো যে লস ডুবতেছে। আল্লাহ পাক, হ্যাঁ, মৃত্যু মানুষের হাতে, আল্লাহ পাক হয়াত মৌতের মালিক আল্লাহ পাক, কিন্তু সেই জায়গা থেকে একটা জায়গা তৈরি করে দেওয়া, পদ্মা সেতুর মতো একটা ব্রিজ তৈরি করে দেওয়া, জাস্ট আমাদের উত্তরবঙ্গের সাথে আমাদের সম্পর্কটা, কানেক্টিভিটিটা একেবারে অল্প সময়ের মধ্যে নিয়ে আসা, সেটা কার অবদান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের অবদান। চট্টগ্রামে কর্ণফুলী টানেল, কার অবদান? আওয়ামী লীগ সরকারের অবদান। এই যে মানুষের মাঝে একটা হইহাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আপনি একটা আন্দোলন ঢুকিয়ে দিয়ে দেশটার একটা অরাজকতা সৃষ্টি করে আপনি সরকার বসে গেছেন। আমরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম, আমরা চাই না যে আপনারা ক্ষমতা আসেন, কিন্তু আপনারা লাস্টে দিয়ে যেটা করছেন সেটার পক্ষে আমরা ছিলামই না। কিন্তু আওয়ামী লীগ সরকারের সব দলে ভালো আছে, খারাপ আছে, আমি বিএনপির ভিতরেও ভালো খারাপ আছে, কিন্তু তারপর আপনারা সরকারকে নামিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমানের সাথে যেগুলো করছেন, আমাদের ভাষা শহীদদের সাথে যেগুলো করছেন, আমাদের যারা মাতৃভূমির জন্মস্থানের জন্য শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধাদের সাথে যেগুলো করছেন, এগুলো কাম্য ছিল না আমাদের জন্য। এগুলো তো লজ্জাতে ফেলে দিয়েছেন। যে জাতি যাদের সিনিয়রদেরকে সম্মান করতে পারে না তাদেরকে সম্মান করবে, আপনাদেরকে সম্মান করবে কারা? আগামী প্রজন্ম তো আপনাদেরকে সম্মান করবে না। যে জাতি সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে চান, আমি আলহামদুলিল্লাহ জিয়াউর রহমানরা সম্মান করি, কারণ জিয়াউর রহমান সশরীরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তাকে জেলে নিয়ে গেছে, কারণ নির্যাতিত হয়েছে। সে একজন নির্যাতিত নেতা, কারণ নির্যাতিত নেতা। শেখ মুজিবুর রহমান ৬৬ দফা আন্দোলন সব শেখ মুজিবুর রহমানের হাত ধরা হয়েছে। আমি মুজিবুর রহমানকে সম্মান করি, আমি জিয়াউর রহমানকে সম্মান করি, আমি শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন সোহরাদ্দি, শহীদ হোসেন সোহরাদ্দি, তাকে সম্মান করতে হবে আমাকে। জাতীয় চার নেতাকে সম্মান করতেই হবে। তারপর হচ্ছে আপনার আমাদের সেই ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার ঊর্ধ্বে, যে একটা দেশ দিয়ে গেছে, সেই মানুষটার সাথে আপনারা যে আচরণগুলো করছেন, আল্লাহি আল্লাহি বিল্লাহি, একদিন না একদিন এর প্রস্থান আপনারা প্রস্তাবেন বাংলার জমিনে। আজকে যারা ওই শহীদদের সাথে এগুলো করছেন, আগামী প্রজন্ম আপনার শহীদের নামেই ভুলে যাবে, আগামী প্রজন্ম আপনাদের শহীদের নাম ভুলে যাবে। আর যারা বলেন স্বাধীনতা বা একটা দেশ একবারে স্বাধীন হয়,
আর একটা দেশের স্বাধীন হওয়ার পরে যে কালচারগুলো মানতে হয় সেগুলো একটু ভালো করে দেখে নিন, ইতিহাস পড়েন ভাই, পড়েন ইতিহাস ভালো করে বুঝে তারপরে ইতিহাসের বিষয়ে কথা বলেন। না চাই না ইতিহাস নিয়ে কথা বলেন আপনারা যে স্বাধীনতা একটা দেশ একবার অর্জন করে। ওকে, আপনারা যদি স্বাধীনতা অর্জনই করে থাকেন দ্বিতীয়বার, তাহলে স্বাধীনতার আপনি তো দেশের নাম বাংলাদেশ রাখতে পারবেন না কখনই। প্রথমত নাম চেঞ্জ করতে হবে, বাংলাদেশের নাম। দ্বিতীয়ত বাংলাদেশের রাজধানীর নাম চেঞ্জ করতে হবে। তৃতীয়ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, এবং যে আটটা বিভাগ আছে বিভাগগুলোর নাম চেঞ্জ করতে হবে আপনাকে, সবগুলো বিভাগের নাম চেঞ্জ করে আসতে হবে। তারপরে যে বাংলাদেশের যেই জাতীয় পশুর নাম আছে সেগুলো চেঞ্জ করতে হবে, জাতীয় পাখির নাম আছে সেগুলো চেঞ্জ করতে হবে, জাতীয় ফলের নাম আছে সেগুলো চেঞ্জ করতে হবে। টাকাকে টাকা বলা যাবে না, টাকার নাম কী দেবেন সেটাকে চেঞ্জ করতে হবে। অনেক হেভিজিবি আছে, অনেক হিসাব নিকাশ আছে। একটু ভাবেন, ভাইবা চিন্তায় কথা বলেন, কাজ করেন। আপনারা এই যে দেশটাকে উড়াজগৎ একটা অন্ধকারের ভিতরে ঢেইলা দিয়ে গেলেন, অদূর ভবিষ্যৎ বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাবে, এটা এখন বর্তমানে সবাই বলতেছে। আমার সাথে যারা কাজ করে শ্রীলঙ্কান ভাইয়েরা বলতেছে, তোমরা তো ভালো মানুষ হারিয়ে দিয়েছো, এখন মনে করো তোমরা আগামী পাকিস্তানে হবা। পাকিস্তানিরা বলে আমরা নাকি পাকিস্তান হবো, শ্রীলঙ্কানরা বলে শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থা হবে। দেশটা তো ভালো দিকেই ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা ছিলাম, সেই কোটাটাকে সমাধান করা হয়েছে। দেশে সবসময় স্বৈরশাসক হয়, কিন্তু এমন না যে আমি আওয়ামী লীগকে কখনো স্বৈরশাসক বলবো না, কারণ আমি স্বৈরশাসক হিসাবে চিনি না তাদেরকে। কারণ বাস্তবতা হচ্ছে দেশের যে উন্নয়ন তারাই করছে। আর মনে রাখবেন, পাপের শাস্তি যে পাপ করে, পাপের শাস্তি সে দুনিয়াতে ভোগ করে যায়, এটা মনে রাখতে হবে আপনাকে। আমি জীবনে দেখছি অনেকে আমাকে অনেক ধরনের আশাবাদ করে যে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, করা হয়েছে, বা যদি আপনি যুদ্ধাপরাধী না হন তাহলে আপনারা বিচার করা হবে না। তো একজন মানুষের বিরুদ্ধে আমি সবসময় কনফার্মাইজ যে একজন মানুষের সাথে পুরো অন্যায় করা হয়েছে, সেটা আমি মেনে নিতে হবে। আর সেই মানুষটা কে সেটা আপনারা সবাই জানেন, সবাই মেনে নিতে হবে। এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, বুঝতে হবে। কারণ যাদের সাথে আপনারা এগুলো করছেন, আজকে দেশটাকে একটা অন্ধকারের পথে ঢেলে দিয়ে দিয়েছেন। আলোর দিকে যে দেশটা ছিল, সেই আলোর দিকে দেশটাকে আপনারা অন্ধকারে দিয়ে দিয়েছেন। আপনাদের কারণে রাজনৈতিক পলিটিক্যাল জ্ঞান না, রাজনীতিক কোনো জ্ঞান আছে কীভাবে একটা দেশের সাথে আপনার সাথে কমিটমেন্ট করতে হবে সেই জ্ঞান আছে নাই, কিছুই হয়ে গেছেন উপদেষ্টা। আমি সবচেয়ে খারাপ লাগছে যারা 97-এর আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন যারা ছিলেন, আমি তাদের আমরা যোগ্য ব্যক্তিকে সম্মান করতে জানি, কারণ সম্মান দেওয়ার যোগ্যতা রাখি। আপনি একটা উপদেষ্টা হয়েছেন নতুন, আপনি 97-তে আইসিসি চ্যাম্পিয়ন যিনি চ্যাম্পিয়ন তারা আপনার সাথে দাঁড়িয়ে পরিচয় দিতে হয় কেন ভাই? আপনার কি এত হ্যাডাম হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনিও তো কোটার মাধ্যমেই আইছেন। আপনি এক কোটা হঠাৎ দিকে আরেক কোটাতে আপনি সরকারি বনে গেলেন গা, এক কোটা হঠাৎ দিকে আপনি আরেক কোটা সরকার বনে গেলেন, কেমন হইলেন আপনি? এগুলা আপনাদের চাইল আমরা ঠিকই বুঝেছি, এখন তো আমি ভয় পাচ্ছি। এটা আমার জন্য ডর হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে, আমার জন্য ডর। আমি ডরাইতেছি যে না জানি আমরা আগামী প্রজন্ম নাকি এটাই দেখতেছি যে সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে দেওয়া হইতেছে। কারণ সেন্ট মার্টিন দ্বীপটার জন্য অনেকবার আমেরিকা অফার করছে, অনেকবার শেখ হাসিনাকে অফার করা হয়েছে, বিভিন্ন সরকারকে অফার করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপটার জন্য, কোনো সরকার রাজি হয় নাই। এখন আমি মনে হচ্ছে এখন তো যিনি সরকার বসছেন উনি হচ্ছে আমেরিকার হাতের পুতুল। না জানি সেন্ট মার্টিন দ্বীপটা তো ওনারা সেনাবাহিনী গাড়ি বানিয়ে দেয়, তখন কিন্তু কী হবে? সেনাবাহিনী গাড়ি বানাইলে আপনি দেখেন কী হবে। একই তো তারা চাচ্ছে একটা খ্রিস্টান অঙ্গরাজ্য বানানোর জন্য বাংলাদেশে, একই তো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে যে মুসলমান ভাইদেরকে। তখন কি হবে? হবেটা কি? একটু ভাইবা চিন্তা দেখেন, দেশটার ভিতরে একটু চিন্তা ভাবনা করছেন? আপনারা ভারতের 7 স্টার নিয়ে পড়ে আছেন। আরে ভারতের 7 স্টার ভারতরা চালাবে, দেখবে ওদের 7 স্টার ওরা দেখবে। বাট বাংলাদেশটা একটু দেখেন, বাংলাদেশের একটা জায়গা তো অলরেডি সারাক্ষণ যুদ্ধের মতো লাগিয়ে থাকে, সেটা হচ্ছে আপনার পাকিস্তান চট্টগ্রামের একটা পাহাড়ি অঞ্চল। সেই জায়গাটাতে যুদ্ধ তো সারাক্ষণ লাগিয়ে থাকে, সেই জায়গাটাতে এমনিতে আশঙ্কা হইতেছে। এখন যদি আমেরিকা সেই জায়গাতে তারা ঘাঁটি বসাতে পারে, চিন্তা করছেন তারা কি হবে? তখন তারা খ্রিস্টান অধ্যুষিত একটা রাষ্ট্র বানানোর চেষ্টা করবে বাংলাদেশের ভিতরে, তখন রাষ্ট্র আরও ছোট হয়ে আসবে। একটু বিবেক খাটান, চিন্তা খাটান, মাইন্ড সেট আপ করেন। আওয়ামী লীগ সরকারকে হটাইতে তো বলতেছেন যে স্বাধীনতা অর্জন করছি, আর স্বাধীনতা অর্জন করে না, পরাধীনতা অর্জন করছে না। পরাধীনতার ভুক্তভোগী আপনারা এখন হবেন। সামনেতে এটা লেখা রাখেন কাগজে কলমে যে আমরা একজন। দেখেন পাকিস্তানের যে ভাইয়েরা আছে এখন তারা বলে কি জানেনি, তারা মুজিবুর রহমানকে এত বড় সম্মান করে যে মুজিবুর রহমানও লিডার ছিল, ভুট্টো সাহেবও লিডার ছিল। মুজিবুর রহমান তার কমরে একটা আচ্ছা জিন্দিগি দিয়ে গেছে, আর ভুট্টো সাহেব তাদেরকে একটা আজাবি জিন্দিগি দিয়ে গেছে। এখন পাকিস্তানের মানুষ বলে ইমরান খান দেশটাকে ভালোর দিকে নিয়ে আসে, তাদের ফৌজরা দেশটাকে উন্নতির দিকে নিতে দেয় নাই। ঠিক সেম পরিস্থিতি এখন বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা বাংলাদেশটাকে সেম দিকে নিয়ে গেছেন, সেম করে ফেলছেন। আমি তো ভয় পাই বাংলাদেশের সামনের পরিস্থিতি কি হবে।
আমরা তো বাংলাদেশ নিয়ে ভাবি, কারণ আমাদের দেশপ্রেম আছে, মাতৃভূমির জন্মস্থানের প্রতি প্রেম আছে। কারণ জন্মস্থানের জন্য সারাক্ষণ যেই কোনো, এখনও যদি ইন্ডিয়া আমার দেশের প্রতি আক্রমণ করেন, আমি তখনও ইন্ডিয়ার জন্য আমি একটা পোস্ট ফেসবুক আমার একটা আইডি থেকে করছিলাম, যে এটাই করছিলাম যে দেশ তো আগেই বিক্রি হয়ে গেছে, এখন দেশ ছেড়ে দাদাদের কথা কেন করছি? কারণ এই জিনিসটা করছি কারণ আমরা প্রতিবাদ করার অধিকার, যোগ্যতা রাখছি, অধিকার ছিল। কারণ আমার দেশের উপরে দিয়ে কারো মেট্রোরে কারো ট্রেন চলে যেতে পারে না আমার মাটির উপরে দিয়ে, ঠিক আছে? আমার দেশের মাটির উপর দিয়ে কারো ট্রেন চলতে পারে না, সেই জন্য আমরা প্রতিবাদ করতেছি, আমরা প্রতিবাদ করছি। আমরা দেশপ্রেম জানি, দেশপ্রেম কাকে বলে। আপনারা তো দেশপ্রেম করে নেয়, আপনারা মানুষের মায়ের বুকগুলো খালি করে দিয়ে নিজেরা সরকার বানিয়ে গেছেন গা। আজ লজ্জা হচ্ছে আমাদের, আজ হাজার হাজার মানুষ বলে নাকি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আপনার হাজারটা মানুষকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, সবাই বলবে। আর যারা এই যে ছাত্র আন্দোলন করছো, একটা কথা মনে রাখবো, তোমরা যে নিয়োগ হারামের বাচ্চা, এটা প্রমাণ আছে বাংলাদেশের মাটিতে। ক্লাস 1 to 10 পর্যন্ত 10টা বছর তোমাকে ফ্রি বই কে দিয়েছে? তুমি কার সম্পত্তি দিয়ে পড়ালেখা করছো? কোন সরকার তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিছে? তোমার ঘরে বৃত্তির ব্যবস্থা কে করে দিছে? তুমি যে তোমার মানুষের প্রতিবন্ধী ভাতা ঘরে ঘরে পৌঁছে কে দিয়েছে? প্রতিবন্ধী যাদের ঘরে আছে তাদের ঘরে কে পৌঁছে দিয়েছে? কোনো সরকার দেয়নি, এই সরকারই দিয়েছে। আসো, আরও আছে, বলতে পারি কিন্তু বলবো না। বলতে গেলে আমি দিন রাত যে বোকা বলতে পারি, কিন্তু বলতে চাই না। দেশের যেই অগ্রযাত্রা ছিল, দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা ছিল, সেটা সব শেষ করে দিয়েছো তোমরা। আজ মানুষ বলে নাকি আমরা নাকি পাকিস্তান, আজ মানুষ বলে নাকি আমরা শ্রীলঙ্কা। এত উন্নয়ন করার পরও যদি এগুলো শুনতে হয়, ঠিক এখন তাই দেখতেছি, একটা দেশ কত সুন্দর চলতেছিল, সুন্দর জায়গা থেকে অসুন্দর জায়গায় নিয়ে আসছো তোমাদের। আর কিছু আলেম আছে, বাংলাদেশের কিছু আলেম আছে, কারো গিবত ছাড়া কিছুই সহ্য করতে পারে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা একটা দেশ সুন্দরভাবে চলতেছে, শুধু গিবত। যদি দেশের ক্ষতি করেন, আপনারা তো মানুষ সরকারের তো চুম্মা দিবেন। আপনি যদি দেশের ক্ষতি করতেছেন, আপনাকে চুম্মা দেবেন না। কি দরকার ছিল মেট্রো রেলে আগুন লাগান? মেট্রো রেলের সুযোগ সুবিধা কে ভোগ করবো? সরকার একা ভোগ করবো? আর শেখ পরিবারের হিস্ট্রি আগে জানতে হবে। শেখ পরিবার কে? শেখ পরিবারের সব শিক্ষিত। শেখ পরিবারের সন্তানেরা বাংলাদেশে বাংলাদেশ সরকারের বসে থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, এমন কোনো কথা না। শেখ পরিবার বিদেশের দেশে গিয়েও তাদের শিক্ষা আছে, নলেজ আছে, জ্ঞান আছে, তারা চাকরি করে। বাট অন্য যারা আছে না, তাদের শিক্ষা দিকে একটু দেখেন, একটু যোগ্যতাটা দেখেন। দেখার পরে আছে না, শেখ পরিবারের বিরুদ্ধে কথা কেন? কারণ শেখ পরিবারের সম্পর্কে একটু নলেজ নিয়ে নিন। শেখ রেহানার মেয়ে মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড লন্ডনের, একটু ভাইবা চিন্তা কথা বললেন। হ্যাঁ, তো আপনার সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনারা অনেক হাসি তামাশা করেন। সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের একজন পরমাণু বিজ্ঞানীর রক্ত তার শরীরে আছে, সজীব ওয়াজেদ জয়, এবং কি বিশ্বের সবচেয়ে নাম করে একটা ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে ওই যে কল একটা, ওই যে আমাদের রনি ভাই, আমি খুব ভালো লাগে তার টক শোগুলো দেখতে, যদিও সে দল করি না, দলের বিষয় না, তোর কথাগুলো ভালো লাগে। সে ওই যে একটা টক শোতে বলছিল যে সজীব ওয়াজেদ উনি না, যে একটা কলম ভাঙ্গে, উনি ওই ধরনের শিক্ষিত ছিল না, এটা বুঝতে হবে। আর সজীব ওয়াজেদ জয় কত বছর বাংলাদেশে ছিল যে সে বাংলা বলতে পারবে? কত বছর সে বাংলাদেশে ছিল? সারাটা জীবনে এসেছিল লন্ডনে, পড়ালেখা করছে লন্ডনে, বড় হয়েছে লন্ডনে। সে কীভাবে আপনার এই ধরনের জিনিসটা ভাববে? আপনাদের এই বাবা সমাজ বাংলা ভাষায় কথা বলতে, সে তার মেমোরিতে যেটা করে, সে যেটুকু আসে সেটুকু বলে, এটা নিয়ে আপনারা হাসি তামাশা করেন। আমি বুঝি না আপনাদের হিস্টোরিক্যাল নিয়ে কেন এমন করছেন, বাট আপনাদের ক্ষমতা যাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য এগুলো করছেন। বাট একটা সরকারকে নামিয়ে দিয়ে দেশটাকে যে অরাজকতার দিকে নিয়ে গেছে, দেশটার যে পরিস্থিতি বর্তমান, আল্লাহ পাক, আমি আল্লাহ তোরা আল্লাহ তোরা সবসময় দোয়া করি, আল্লাহ আমরা প্রত্যেকটা প্রবাসী শুধু এই দোয়াটাই করে, আল্লাহ দেশটাকে শ্রীলঙ্কার পাকিস্তান বানানোর চেষ্টা করো না, দেশটাকে শ্রীলঙ্কার পাকিস্তান বানানোর চেষ্টা দিও না আল্লাহ। কারণ এই দেশটার প্রতি অনেক মায়া, এই দেশটাতে জন্মগ্রহণ করছি, এই দেশটাতে ছোটোবেলা হাঁটি খাওয়া করে বড় হয়েছি, ছোট্টবেলা থেকে ওই দেশটাতে বড় হয়েছি, ওই মাতৃভূমিটা জন্মস্থানটা আমার, ওখানে আমার জন্মগ্রহণ হয়েছে, ওই জায়গাতে আমার মৃত্যু হবে, এটা আমার এটাতে আমার সব। আমরা সবসময় চেষ্টা করি যে আল্লাহ আমার জন্মভূমিতে আমার মৃত্যু দিও, অন্য কোথাও আমার মৃত্যু দিও না, আমার জন্মস্থান আমার মৃত্যু দিও। কারণ আমার জন্মস্থানের মধ্যে এত সুন্দর দেশ পৃথিবীর কোনো উদ্দেশ্যই নেই। আজকে দেশটারে কোথায় নিয়ে গেছে? আমি বারবার একটা কথা বলি, প্রতিবন্ধীদের কি হবে, এই বয়স্ক মুরব্বীদের, মহিলাগুলার কি হবে, বিধবা মানুষগুলার কি হবে, এবং
জাস্ট একটা প্রেগনেন্সি ভাতাও ছিল মা বাংলাদেশে, মাতৃগর্ভা ভাতা, সেই ভাতাটার কি হবে? সরকার নিজ থেকে অনুদান দিত, সেই জিনিসটা কই যাবে? আমি এই জিনিসটা নিয়ে ভাবি, আরে বাংলাদেশের সবাই কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী। আপনারা আমাকে অনেক গালি দেবেন, আমার কথাগুলো যারা অনেকে শুনবেন, অনেকে আমাকে গালি লাইবেন, অনেক গালি দেবেন, আমি জানি গালিতে গালিতে ভরে লাইবেন। আমি কিন্তু ভাই আমার আরেকটা আইডি থেকে অনেক ফেসবুক সরকারের বিরুদ্ধে অনেক পোস্ট করছি, কিন্তু এখন বুঝি যে আমি সরকারের বিরুদ্ধে পোস্টটা করা আমার পক্ষে দোষ ছিল। আমার কথা হলো এই জায়গায় যদি কোনো রাজনীতিবিদরা এসে বসতো তো দুঃখটা বুঝতাম। আজকে যে কোটার জন্য আমরা আপনারা আন্দোলন করে হাজার হাজার মায়ের বুক খালি করলেন, এই কোটা নিয়ে আপনারা সরকারে বয়ে গেলেন কেমনে? আপনার লজ্জা লাগলো না যে আমি তো কোটার জন্য এই বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন করছি, তাহলে আমি তো বৈষম্য বিরোধিতা ঢুকে বললাম? লজ্জা করলো না আপনার? আজ আমার লজ্জা হচ্ছে জাতির কাছে। তারপর ধানমন্ডি 32 নাম্বার বাংলাদেশের একটা অন্তরস্থল একটা 32 নাম্বারের বাড়ি, আর ধানমন্ডি 32 নাম্বারের বাড়িটা আপনারা সারেন নাই, তোরা দিয়ে ফেলছেন। আর আমি কিছু কথা বলি ভাই, মাইন্ড করবেন না, মাশরাফির এরিয়া নড়াইলের উদ্দেশ্য করে বলি। এবার নড়াইলের মানুষকে কিছু একটু বলি। মাশরাফি বিন মুর্তজা এত কিছু করার পর তার বাড়িটা আপনারা পরে দিয়ে ফেললেন। এত কিছু করার পর আপনারা তার বাড়িটা পরে দিয়ে ফেললেন। আপনাদের জন্য কি করে না, শুধু একটা বার সিটি বাকি ছিল, সে আজকে একটা টকশোতে বললো যেটা বার সিটি, সেটার জন্য সে ট্রাই করছে। তাহলে আপনারা তাকেও শেষ, তার ক্যারিয়ারটা শেষ করে দিলেন, তার জাস্ট। তারপরে আপনার সিলেট সোনারুঘাট বেস্টে সাইদুল হক সুমনের একটা এরিয়া, সে মানুষটাকে আপনারা এরকম করলেন। বেস্টে সাইদুল হক সুমন অন্যায় করছে, সেটা অন্যায় করতে পারে। তার একটা ফুটবল একাডেমি ছিল, একটা একাডেমির একটা বাস ছিল, যেটা দ্বারা সে সারা বাংলাদেশে ওই জায়গাটাকে সোনারুঘাটটাকে রিপ্রেজেন্ট করতো। সেই সোনারুঘাটটারও বদনাম করে দিলেন আপনারা। সেই বাসটারও আপনারা ভেঙে ছুড়ে দিলেন। আপনাদের খুব মেধা। আপনারা বাপের বয়সী মানুষকে ছাড়েন নাই কানো ধরাইতে, আপনারা বাপের বয়সী মানুষকে উলঙ্গ করতে ছাড়েন না, আপনারা মায়ের বয়সী মানুষকে মারতে ছাড়েন না। আজকে দেখলাম বাংলাদেশ বিমান বাহিনীর, ওকে বাংলাদেশ বিমান আমাদের সাথে যাই করে আমাদের সাথে অনেক জুলুম করতেছে, বাংলাদেশ বিমান করে, কিন্তু যে মেয়েগুলো বাংলাদেশ বিমানে চাকরি করে ওরা তো একজন কর্মচারী সামান্য। তাদের গাড়িটা আপনারা ভেঙে ফেলেন। একটা মেয়ে ডর এরকম মিলে কাঁপতেছিল ডরে। আপনারা সেই মেয়েটার সাথে সেই গাড়িগুলো ভেঙে দিলেন। আপনারা খুব শিক্ষিত, মেধা অনেক। এই জন্য আমি বলি সারা বিশ্বের ভিতরে 1200 ইউনিভার্সিটি আছে, তার ভিতরে বাংলাদেশ ইউনিভার্সিটির নাম নাই। আপনারা যে এত মেধাবী, এত মেধা আপনাদের, যা কাগজে কলমে লেখা শেষ করা যাবে না, এত মেধা আপনাদের। আর এত পরিমাণ মেধা, যে মেধা দিয়ে আপনারা আজ পর্যন্ত বাংলাদেশ একটা উন্নয়ন কাজে অংশ নিতে পারলেন না। আপনাদের প্রত্যেক উন্নয়ন কাজের জন্য আমরা ইউরোপ, আমেরিকা বা চায়না, তারপরে জাপানের কাছে হাত পাততে হয়। এত মেধা আপনাদের, এত মেধা। আল্লাহ, আজ নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়, কেন সাপোর্ট করলাম আপনাদের? আজ নিজেকে নিজের লজ্জা মনে হয়, কেন সাপোর্ট করলাম? না জানি নিজে সাপোর্ট করে, আপনাদের সাপোর্ট করে হাজার প্রতিবন্ধী বা লাখ প্রতিবন্ধী বাচ্চাদের অভিশাপ নিতেছি। কেন জানি মনে হয় আপনাদেরকে সাপোর্ট করে হাজার বৃদ্ধ মা বাবার অভিশাপ নিতেছি। কেন জানি আপনাদেরকে সাপোর্ট করে মনে হচ্ছে হাজার বিধবা নারীর অভিশাপ নিচ্ছি। কেন জানি মনে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করে হাজার গরিব স্টুডেন্টদের অভিশাপ নিচ্ছি, যাদের ঘরে বাবা মার অর্থ সম্পদ নাই যে তাদের সন্তানদেরকে বই কিনে দিবে, পড়ালেখার জন্য কষ্ট দিবে। কেন জানি মনে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করে দেশের সবচেয়ে বড় শত্রু আমি হয়েছি। কেন জানি এটা মনে হচ্ছে, কেন জানি নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছে। কেন মনে হচ্ছে জানি না। একটা সরকার নাইমা গেল ক্ষমতা থেকে, তো তার বিরুদ্ধে আমিও ছিলাম। কেন জানি সেই ক্ষমতা থেকে নাইমা যাওয়ার পর এত খারাপ লাগতেছে, যেত খারাপ আমার কখনোই লাগে নাই। এত খারাপ লাগতেছে যা কখনোই আমার লাগে নাই। কেন জানি মনে হচ্ছে দেশ থেকে কি জানি হারিয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে দেশটা উন্নয়নের পথ থেকে হারিয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে দেশের যেই রোল মডেল ছিল সেটা হারিয়ে গেছে। এই জিনিসটা কেন জানি আমার মনে হচ্ছে, আমার মতো হয়তো হাজার প্রবাসীর মনে হচ্ছে। যাদের ভিতরে বিবেক নাই তারা হয়তো কখনো এতিমের জন্য কাঁদবে না, কারণ এতিম আমরা এতিমদেরকে জানি কেমন। এতিমদের সাথে তো আমাদের মিশন ছিল, এতিমদের কষ্টটা কেমন। আমার জানি কেন মনে হচ্ছে এতিমরা অভিশাপ দিচ্ছে, যে আপনার বিধবার অভিশাপ দিচ্ছে যে কি হবে আমাদের লাইফে, কি হবে আমাদের থেকে, কি হয়ে গেছে, কি হারিয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে ওরা আমাদেরকে সারাক্ষণ অভিশাপ দেবে। কেন জানি মনে হচ্ছে প্রতিবন্ধী ভাইয়েরা আমাদেরকে সারাক্ষণ অভিশাপ দিচ্ছে। কেন জানি
জানি মনে হচ্ছে বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ বুড়া মা বাবাগুলো আমাদেরকে অভিশাপ দিচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমাদেরকে এত অভিশাপ দিচ্ছে, অভিশাপগুলো আমরা বারবার নিতে পারতেছি না, কেন জানি এগুলো মনে হচ্ছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য আমরাই দায়ী, আমরাই তাদেরকে সাপোর্ট করছিলাম। কেন জানি বলতে হচ্ছে হাজার হাজার মুক্তিযোদ্ধা মানুষগুলো আমাদেরকে আজ অভিশাপ দিচ্ছে। যে মুক্তিযোদ্ধা কোঠার কারণে আমরা তাদেরকে বলছি যে মুক্তিযোদ্ধা কোঠা বন্ধ করতে হবে, সেই মুক্তিযোদ্ধা কোঠা বন্ধ করতে গিয়ে তারা এই কোঠাতে আবার সরকার হয়ে গেল। কেন জানি এগুলো মনে হচ্ছে। আপনাদের মনে হচ্ছে কিনা জানি না, আমার নিজের কাছে নিজেকে প্রশ্ন বারবার করতে মনে হচ্ছে। আজ আবারও বলতেছি, আবারও বলে, আমি সবসময় বলি, মীর জাফর যদি বেঁচে থাকতো, মীর জাফর বলতো আমি কি মীর জাফর ছিলাম, তার চেয়ে বড় মীর জাফর দেয় এরা। কেন জানি মনে হচ্ছে আপনারা সরকারের টাকায় 10টা বছর পড়ালেখা করছে, সরকারের এত ফ্যাসিলিটি নিয়ে পড়ালেখা করার পরে কেন জানি মনে হচ্ছে, এই ফ্যাসিলিটি নিয়ে পড়ালেখা করার পরে কেন জানি মনে হচ্ছে আমি বড় মীর জাফর হয়ে গেছি। কেন জানি আপনাদেরকে আবার অনেক বড় বড় মীর জাফর মনে হচ্ছে। কেন জানি মীর জাফর হচ্ছে বড় বড় কিছু, তার চেয়ে বড় কিছু মনে হচ্ছে আপনাদেরকে। জানি না, হয়তো আমার আইডিটা ব্যান করে দেবেন বা কিছু করবেন, করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কোনো ভয় নেই। কারণ জন্মেছি যেদিন, সেদিন তো মৃত্যুকে হাতে নিয়ে চলতে হবে, কারণ মৃত্যু ছাড়া তো উপায় নেই, কারণ মরা তো একদিন আসেই। কিন্তু এতিমের অভিশাপ, এই মানুষগুলোর অভিশাপ নেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কেন জানি এগুলো মনে হচ্ছে, কেন জানি এগুলো মনে হচ্ছে, বারবার একটা কথা মনে হচ্ছে, কী করলাম, কী থেকে কী হারালাম, মীর জাফরের বংশী, মীর জাফরের দেশের সাথে মীর জাফরি, দেশের সাথে মীর জাফরি করে বসলাম না তো। আমি চাচ্ছিলাম যে যাক, এই সরকার হইতে গেছে, কেউ একজন ক্ষমতায় আসবে, অচিরেই নির্বাচন দিবে, দেওয়ার পরে যেই আসুক ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে ক্ষমতা আসুক, তাদের পলিটিক্যাল একটা না একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা বুঝবে পলিটিক্যাল কী। কিন্তু আপনারা যেভাবে বসছেন আর যেভাবে দেশটা চালাইতেছেন, আমার তো বিশ্বাস দেশটার প্রতি অন্ধকার অচিরেই নেমে আসবে, দেশটার প্রতি। আপনারা যোগ্য ব্যক্তিদেরকে সম্মান দিতে জানেন না, যোগ্য ব্যক্তিদেরকে অপমান করছেন। আমাদের দেশের সবচেয়ে শহীদী যে মানুষগুলো আছে তাদেরকে অপমান করছেন। জিয়াউর রহমানের, কেন জানি আমার মনে হচ্ছে জিয়াউর রহমানকে মানুষ অস্বীকার কেন করে, আমি এটাই বুঝি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যেমন, জিয়াউর রহমানও তেমন। কারণ একটু হয়তো একজন সশরীরে যুদ্ধ করছে, আরেকজনে পাকিস্তানে কারাগারে বন্দি ছিল, দুজনই সমান, কিন্তু দুজনকে সম্মান করতে হবে, আমাদেরকে ইজ্জত দিতে হবে। মাওলানা আব্দুল হামিদ খানকে সম্মান দিতে হবে, শেরে বাংলাকে ফজলুল্লাহকে বাঁচানি দিতে হবে, হোসাইন শহীদ সোহরাওয়ার্দীকে সম্মান দিতে হবে। যতগুলো লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, শহীদদেরকে স্মরণ করতে হবে। আজকে আপনারা যা করছেন, আগামী প্রজন্ম এই শহীদদেরকে ভুলে যাবে। 2024-এর যারা শহীদ হয়েছেন তাদেরকেও এই আগামী প্রজন্ম ভুলে যাবে, সেটার দিকে আপনারা নিয়ে গেছেন, দেশটাকে শেষ করে দিয়েছেন, দেশটাকে শেষ করে দিয়েছেন। এই বুঝেছিল বাংলাদেশ, এই বুঝেছিলাম আমরা, এটা কি ছিল আমাদের দেশ, এটা কি ছিল আমাদের মাতৃভূমি। আমার মাতৃভূমি তো অনেক ভালো ছিল, আমার জন্মস্থানের জন্ম জায়গাটা অনেক ভালো ছিল, আমি ভালোবাসতাম আমার জন্মভূমি, আমি ভালোবাসি আমার জন্মভূমি, সারা জীবন ভালোবেসে যাব। কিন্তু এরকম না, আপনারা যেভাবে করে গেছেন সেগুলো করেন। আপনারা যেই বৈষম্য বিরোধিতা করতে গিয়ে আপনারা সেই বৈষম্যের মাঠ কাতারে পড়ে গেলেন। লজ্জা, আমাদের লজ্জা, লজ্জা তো দিয়েছেন, দেন আপনারা ভাই। দেশে এখন বর্তমানে সব কিছু আপনারাই চালাইতেছেন, চালান, দেখি দেশ কোথায় নিয়ে দাঁড় করান। বাঙালি জাতি কথায় আছে না, সুখে থাকতে পুঁতে কিলে বাঙালি করে। আমরা সুখে থাকতে পুঁতে কিলেছি, তাই আমরা সুখে থাকতে পুঁতে কিলেছি দেখি আমরা আপনাদেরকে সাপোর্ট করছি। আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলি, প্লিজ একটু খোঁজ নিয়ে দেখবেন ওই বৃদ্ধ মা বাবাগুলো কেমন আছে, যারা এত সুন্দর সাপোর্ট করছেন। আমি সাপোর্ট করছি, আমার নিজের কাছে খারাপ লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। ওই বৃদ্ধ মা বাবাগুলোকে একটু প্রশ্ন করেন, মা আপনার আপনার ওষুধের টাকাটা কই থেকে আসে। ওই বৃদ্ধ মা বাবাকে জিজ্ঞেস করেন, মা আপনার এইটা খাওয়ার টাকাটা কই থেকে আসে। 14 লক্ষ মানুষের ঘরহীন মানুষকে ঘর দেওয়া, ভূমিহীন মানুষকে ভূমি দেওয়া, ওই মানুষগুলো জিজ্ঞেস করেন ওই ঘরগুলো কেমন ছিল, ওই ভূমিগুলো কেমন ছিল, একটু ভালো মতো জিজ্ঞেস করেন, যাই না নিয়ে। হ্যাঁ, আর কিছু বলুন না আপনাদেরকে, এখন নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়, কেন জানি আপনাদেরকে আমি সাপোর্ট করলাম, কী জন্য করলাম আপনাদেরকে সাপোর্ট, এটাই আমার কাছে নিজেকে নিজে লজ্জা মনে হচ্ছে, নিজেকে লজ্জা হচ্ছে। আজ মীর জাফর বসে থাকলে বলতো, মীর জাফর তুই বড় মীর জাফর, আমার চেয়ে বড় মীর জাফর তুই, তো সেই মনে হচ্ছে। কারণ কি হারাতে গিয়ে কি হারিয়ে ফেললাম, কি চেতে গিয়ে কি হারিয়ে ফেললাম, এটাই ভাবতেছি আমি। এই সোনার দেশটাকে না যেন অন্ধকারে ফাতে ঢেলে দেন। আপনারা আজকে আলেমদেরকেও ছাড়েন নাই, মানুষদেরকে মারেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে কোবাই মেরে ফেলেন, ভাইয়া মেরে ফেলেন। আমাদের ফরিদগঞ্জে বাবা ছেলে, আমাদের চাঁদপুরে বাবা ছেলে দুজনকে মেরে ফেলছেন, বাপ ছেলে দুজনকে মেরে ফেলছেন। দুজনেই কিন্তু চলচ্চিত্রের একজন নায়ক ছিল, বাট কখনো বাপের শাস্তি পুঁতে পেতে পারে না, বাপের শাস্তি সন্তান পেতে পারে না, আবার সন্তানের শাস্তি বাপ পেতে পারে না। আপনারা বাপকেও মেরে ফেলেন, সন্তানটাকেও মেরে ফেলেন। আপনারা খুব সভ্য সমাজের মানুষ। আপনারা খালি আপনারা শহীদ হয়েছেন এটাই করেন। আপনারা জন্মের মায়ের ঘরের সন্তানগুলোকে শহীদ করেছেন, সেটা আপনারা বলেন নাই, সেটা বলেন। পুলিশেরও কিছু ভূমিকাতে রং ছিল, সেটা আমি সবসময় বলি, স্বীকারও যাই। কিন্তু আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না।
আজকে বাংলাদেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন, কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন, বারবার এটাই ভাবি না যদি বাংলাদেশটা শ্রীলঙ্কা হয়ে যায়। যদি বাংলাদেশটা অস্থির শ্রীলঙ্কা হয়, কি হবে বাংলাদেশের মানুষের, কি হবে আমাদের, আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের কি হবে, যারা দিন হাতে দিন খাইতে কষ্ট, যাদের অল্প টাকা বেতন, যারা হালালভাবে ইনকাম করে তাদের কি হবে, যারা হারামের টাকা ইনকাম করে তাদের তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। কখনো যদি আবারও পুনরায় এই বৈষম্য বিরোধীদের জন্য আন্দোলন করা লাগে, ইনশাল্লাহ সে সময় আমার সাপোর্ট থাকবে, কারণ স্বৈরশাসকের পক্ষে কখনোই থাকবে না। কিন্তু এই না যে স্বৈরশাসক ঘটে আপনি আবার স্বৈরশাসকে বসবেন, আপনাকে সাপোর্ট করব, সেটাও হবে না। অন্যায় করবেন, প্রতিবাদ করব, যা কিছু হবে হোক, যা কিছু হবে হোক, ছাড়বো না। অন্যায়ের বিরুদ্ধে কখনই কাউকে ছাড়বো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।